থেকে আরো অনুসিদ্ধান্ত আকারে আরো 6টা সূত্র করে আমরা 12টা সূত্রের প্রয়োগ করব। বুঝতে পারছো? তাহলে আমরা শুরু করি। আগে সূত্রগুলি তোমাদের লিখতে বলি, লিখে নাও, তারপর আমরা সূত্রগুলি আলোচনা করব। তোমাদের কিন্তু আর ডি সেকশনে মনে হয় 2টা ক্লাসই পাবো তোমাদের। মঙ্গলবার পর্যন্ত ক্লাস হচ্ছে, এরপরে কিন্তু ছুটি হয়ে যাবে তোমাদের। একবারে 3 তারিখের দিকে যায় খুলবে তোমাদের, জানুয়ারির 3 তারিখ। তাহলে কি স্যার আমাদের লাস্ট ক্লাস মঙ্গলবার? মঙ্গলবার হলো লাস্ট ক্লাস, 15 তারিখ। 16 তারিখ তো হলো বিজয় দিবস, এই জন্য শুক্রবার মানে 16 তারিখ থেকে ক্লাস হচ্ছে না, 17 তারিখ থেকে ছুটি তোমাদের, একেবারে 31 তারিখ পর্যন্ত। 31 তারিখ হলে 31 তারিখ হলো বৃহস্পতিবার, 31 তারিখ বৃহস্পতিবার, আর 1 তারিখ শুক্রবার, 2 তারিখ শনিবার, 3 তারিখ থেকে আবার তোমাদের ক্লাস শুরু হবে। তোমাদের সাথে আমার 2টা ক্লাসই হবে, আমরা ওদের সূত্রগুলো আলোচনা করতে পারবো আর কি। দেখো, এই সূত্রগুলো আগে লিখে নাও, আমি এরপর একটা একটা করে আলোচনা করব কিভাবে হলো এগুলো। হ্যাঁ, আর তোমাদের বন্ধের পর থেকে আমার সাথে তোমাদের ক্লাস থাকবে একটা, বুঝতে পারছো? জুবায়ের স্যার তোমাদের আরেকটা ক্লাস নিবে, মঙ্গলবারের ক্লাসটা আমার তোমাদের জুবায়ের স্যার নিবে, আমি সপ্তাহে একটা ক্লাস নিব, স্যার নিবে 2টা।
লিখতেছো তোমরা? জি স্যার। শেষ হলে আমাকে বলবে। তোমাদের লেখা শেষ? জি স্যার। ওকে, দেখো আমাদের ত্রিকোণমিতিক কোণগুলা একটা রশ্মির গুণনের ফলে হয়। আর প্রথম সূত্রটা কি লিখছো তোমরা? প্রথম সূত্রটা সাইন কি থিটা লিখছো? থিটা সমান n পাই। সাইন থিটা সমান ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল n পাই। এটা কিভাবে হলো আমরা এখন দেখব। আচ্ছা, আমরা এমনি জানি কি সাইন থিটা সমান হলো কত? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। ইকুয়াল হলো 0। তার মানে কি লম্ব ইকুয়াল 0, সাইন থিটা ইকুয়াল হলো লম্ব বাই অতিভুজ, তার মানে লম্ব সমান 0। এখন আমাদের যে সাইন কস ট্যান কট, সাইন কস ট্যান কট এগুলো তো একটা সমকোণী ত্রিভুজের উপরে ভিত্তি করে হয়।
সমকোণী ত্রিভুজের দুইটা বাহু নিয়ে আমরা করি, তাই না? সমকোণী ত্রিভুজের তিনটা বাহু, একটা অতিভুজ, একটা লম্ব, একটা ভূমি। একটা অতিভুজ, একটা লম্ব, একটা ভূমি। আর সাইন থিটাটা হলো লম্ব বাই অতিভুজ। সাইন থিটাটা আমাদের হলো লম্ব বাই অতিভুজ। তা আমরা যদি একটা রশ্মি x প্রাইম y y প্রাইম, এই যদি এটা যদি একটা রশ্মি হয় ও এক্স আদি রশ্মি, এটা যদি ঘূর্ণন হয়, ঘুরে মনে করো এরকম ভাবে গেল, পি বিন্দুতে পৌঁছলো, এটা হলো থিটা। তাহলে এই যে ওপি রশ্মির প্রান্তবিন্দু হলো ও, আর পি সরি পি থেকে যদি লম্বটা নিই মনে করো এম, এখন তোমরা আমাকে বলো একটা ত্রিভুজ হলো পি ও এম, এই ত্রিভুজের লম্ব কোনটা, ভূমি কোনটা, অতিভুজ কোনটা? স্যার লম্ব PM, অতিভুজ OPM, আর ভূমি OM। হ্যাঁ, OM ভূমি। ও এম হলো ভূমি। গুড। আমি ওখানে লিখছি সাইন থিটা যদি 0 হয় থিটা সমান n পাই। সাইন থিটা 0 হলে, 0 হতে হলে লম্বটা 0 হতে হবে, লম্বটা 0 হতে হবে। তাহলে আমি যে চিত্রটা আঁকলাম পি ও এম, তাহলে পি এম এর মানটা যদি 0 হয় এই ক্ষেত্রে, তাহলে আমার কি দাঁড়াবে চিত্রটা? স্যার তাহলে P বিন্দু আর M বিন্দু তো একই হবে, মানে একই হবে, একসাথে মিলে যাবে। একসাথে মিলে যাবে আমাদের। পি বিন্দু আর এম বিন্দুটা একই হবে, তার মিনিং হলো একসাথে মিলে যাবে। অর্থাৎ পি বিন্দুটা এক্স অক্ষের উপরে হতে হবে, তাহলে আমি লম্ব পাবো না। পি বিন্দুর অবস্থানটা এক্স অক্ষের উপরে হবে। এক্স অক্ষের দুইটা দিক আছে, একটা ধনাত্মক দিক, একটা ঋণাত্মক দিক। যদি পি বিন্দুর অবস্থান ধনাত্মক দিকে হয় তাহলে হবে কত, 0 ডিগ্রি, তাই না? 0 ডিগ্রি। আর যদি ঋণাত্মক দিকে হয় পি বিন্দুটা, মানে এই পি বিন্দুটা যদি এইখানে না হয়ে এইখান থেকে যদি তুমি আনো এইখানে আনো, তাহলে তোমার 0 ডিগ্রি। আর যদি এইখানে না এনে তুমি বললা স্যার আমি এটা এইখানে নিব না, আমি এইখানে আনবো, তাহলে কত হবে? স্যার 180। 180 ডিগ্রি। 180 ডিগ্রি। গুড, আমরা একটু জানলাম 0 ডিগ্রি আর 180 ডিগ্রি। কিন্তু আসলে আমাদের ত্রিকোণমিতিক কোণগুলো তো আর এভাবে হয় না, তাই না? একটা রশ্মির ঘূর্ণনের ফলে হয়। আমি ও এক্স রশ্মিটাকে ঘুরাইয়ে ওপি অবস্থানে নিয়েছিলাম, ও এক্স রশ্মিটাকে ঘুরাইয়ে ওপি অবস্থানে নিয়েছি। যদি আমি এটাকে ঘুরাইতে থাকি এইভাবে, মনে করো আমি শুরু করলাম এই জায়গা থেকে, এই এক্স অক্ষ থেকে, তাহলে যে জায়গাতে শুরু করলাম এটা হলো 0, এইখানে গেলাম 180, তাই না? আবার এখান থেকে ঘুরতে 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 এখানে আসলাম, তাহলে কত, 360। 360 ডিগ্রি। 360 ডিগ্রি। আমরা 360 কে আমরা এই কথা বলতে পারি যে 2 ইন্টু পাই, তাই না? এই পাশে এটা কি জি স্যার। 2 ইন্টু পাই, আর এইখানে যেটা আনছিলাম এই জায়গায় শুধু পাই। শুধু পাই, মানে 1 ইন্টু পাই, তাই না? 1 জি ইন্টু স্যার। পাই।
আর এই জায়গায় কি 2 ইনটু পাই, আবার তুমি আরেকবার গুণন দিলাম, ঘুরতে ঘুরতে আবার এখানে আসলাম, এবার কত হবে 3 ইনটু পাই, তাই না? এই জায়গাটা জি স্যার 3 into 5 3 ইনটু, আবার জি, তুমি স্যার। এখান থেকে যদি এখানে চলে আসো, তাইলে হবে কত 4 4 into 5 ইনটু পাই। তার মানে এই ঘুরতে ঘুরতে কিন্তু 1 দিয়ে শুরু, 1 0 দিয়ে শুরু করলাম, 1 2 3 4, কোনো কিন্তু গ্যাপ পড়তেছে না, আমার পড়তেছে? এই দুই অক্ষে যখন আসছে, না, স্যার। হয় হয় জোরের মানে পায়ের সহগটা জোর, ওখানে হলে বেজোর, আর এখানে হলে জোর, তাহলে সবগুলাই পূর্ণ সংখ্যা আমি পাচ্ছি, পূর্ণ সংখ্যা পাচ্ছি, পায়ের সহগগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তার মানে এই যে আমি এখানে n লিখছিলাম, দেখছো n এর ব্যাখ্যা কি ওখানে ছিল কিনা আমার মনে নাই এখন, n বিলংস টু z, তোমার সূত্রগুলোর মাঝে কি এটা ছিল কিনা আমি একটু ব্যাকে যাব। z মানে সকল পূর্ণ সংখ্যার সেট, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4। এখন কি বুঝতে পারছো sin θ সমান 0 হলে θ সমান n পাই কিভাবে লিখি আমরা? এই জিনিসটা কি এখন ক্লিয়ার? জি, জি স্যার। স্যার জি স্যার। হ্যাঁ, তাহলে আমি একটু পিছনে যাব, মনে নাই আমার n - z টাকে আছে কিনা, আমি একটু দেখার জন্য একটু পিছনে যাব, ওটা ছিল কিনা আমার, আমি একটু ব্যাকে যাব। এইখানে এই কথাটা লেখা নাই আমার এই সূত্রগুলোর মাঝে, এই যে আমরা সূত্র লিখলাম তোমাদের n, এই কথাটা কিন্তু লিখতে হবে। হ্যাঁ, এই n এর ব্যাখ্যাটা কি, এই যে n একটা কোথা থেকে নিয়ে আসলাম আমি, এই দেখো প্রত্যেকটার মাঝে কিন্তু একটা n আছে, তাহলে nটা হলো, তোমরা একটু পাশে লিখে নাও n বিলংস টু z, খালি শেষে 12 পরে সকল ক্ষেত্রেই n বিলংস টু z, এই কথাটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটা তোমরা একটু এতে রাখো, n বিলংস টু z। তাহলে আমার 1 নম্বর সূত্রটা আমি বুঝতে পারলাম, sin θ সমান 0 হলে θ সমান n পাই, এটা আমার ক্লিয়ার হয়ে গেল। এবার আসো cos θ সমান 0 হলে আমার সূত্র হলো cos θ সমান cos θ সমান 0 হলে θ সমান 2n প্লাস 1 পাই বাই 2। এমনি নরমালি তোমার আমাকে বলো যে 2n প্লাস 1 এটা কি ধরনের সংখ্যা? বিজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা। হ্যাঁ, যদি n বিলংস টু z হয়, তাহলে n এর যে কোনো মান বসাইবা, তোমার অল টাইমস একটা বেজোড় সংখ্যা পাবা। আর একটু আগে ছিল n পাই, n বিলংস টু z। আচ্ছা, এবার আমি আসি, একটু আগে যে জিনিসটা আলোচনা করছিলাম তখন ছিল sin θ সমান হলো লম্ব বাই অতিভুজ, আর cos θ সমান কত? ভূমি বাই ইকুয়াল 0। তার মানে কি হবে আমার? ভূমি is equal to 0 ভূমি ইকুয়াল 0। আমরা আগের ইয়াতে একটু আলোচনা করেছিলাম, তোমরা এখন আমার মনে হয় আগের চেয়ে একটু ইজি মনে হবে। আগের যে আইডিয়াটা ছিল আমাদের, কিছুই করবো না, আমরা জাস্ট একটা চিত্র এঁকে ফেলবো। এটা ছিল পি, এটা ছিল ও এম, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ।
আচ্ছা, ভূমি সমান 0 বলতে কি বুঝাইতে হবে? ওএম সমান 0 হতে হবে। তাহলে আমি আবার পিছনের দিকে একটু যাচ্ছি। তখন বলছিলাম পিএম সমান 0 হওয়ার জন্য পি আর এম তোমরা বলছিলা একই বিন্দু হতে হবে। আমি শেষে ব্যাখ্যা করে বলছিলাম যে পি বিন্দুটা x অক্ষের উপর অবস্থান করতে হবে। পিএম 0 পাইতে হলে পি বিন্দুটার অবস্থান x অক্ষের উপরে হতে হবে। আর এবার যদি ওএম সমান 0 পেতে চাই তাহলে পি বিন্দুটার অবস্থান কোথায় হবে বলো? পি বিন্দুটাকে কোথায় নিলে আমি ওএম সমান 0 পাবো? ওয়াই অক্ষের উপর। গুড। আমি আরেকটা আলোচনায় যাই তোমাদের, যদিও এটা তোমাদের মুস্তাফিজ স্যার পড়াইছে। তোমরা ওই যে স্থানাঙ্ক পড়তেছিলা, স্থানাঙ্কতে তোমরা একটা জিনিস পড়তা যে x অক্ষের উপরে কি y এর মান 0 অথবা কোটি 0, আর y অক্ষের উপরে x এর মান 0। এইখানেও ঠিক দেখো, এই স্থানাঙ্কের ওখানে সংজ্ঞাটা ছিল একটা বিন্দু থেকে x অক্ষের দূরত্বটাকে বলে y এর স্থানাঙ্ক, আর একটা বিন্দু থেকে y অক্ষের দূরত্বটাকে বলে x এর স্থানাঙ্ক। তাহলে এই যে ওএম, এটা কিন্তু ওএমটা কিন্তু বিন্দু থেকে x অক্ষের y অক্ষের দূরত্ব। বিন্দু থেকে ভুজ মানে হলো বিন্দু থেকে y অক্ষের দূরত্ব, অর্থাৎ x, y অক্ষের দূরত্ব মানে x। তাহলে ওএম 0 মানে x এর মান 0, ওএম 0 মানে x এর মান 0। আমরা x এর মান 0 কোথায় হয়? y অক্ষের উপরে হয়। x এর মান 0 হয় y অক্ষের উপরে, আর y এর মান 0 হয় x এর উপরে। ওই আইডিয়াটাই কিন্তু এখানে লাগতেছে। আচ্ছা, তার মানে y অক্ষের উপরে যদি অবস্থান হয় আমাদের ওই যে ঘূর্ণন রশ্মিটা যদি y অক্ষের উপরে অবস্থান করে তাহলে আমার cos θ 0 হয়। তাহলে তুমি যদি এখান থেকে শুরু করো, পি বিন্দু থেকে শুরু করো যাত্রা, এম বিন্দু থেকে যাত্রা শুরু করো, আমার এই চিত্রের এম বিন্দু থেকে যাত্রা শুরু করলাম, এইখান থেকে y অক্ষের উপরে যেতে যেতে আমাকে কতটুকু পথ অতিক্রম করতে হবে বলো? আমি যখন y অক্ষের উপরে আসলাম, এম বিন্দু থেকে যাত্রা শুরু করে আমাদের স্টার্টিং পয়েন্ট সবসময় কিন্তু ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে x অক্ষটাই কিন্তু স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে যাত্রা শুরু হবে, ঘূর্ণনটা শুরু হবে। এখান থেকে আমি যদি y অক্ষের ধনাত্মক অংশের দিকে টাচ করতে যাই, তোমরা আমাকে বলো যে আমাকে কতটুকু পথ অতিক্রম করতে হবে। কতটুকু পথ বলতে আমি বুঝাচ্ছি কত ডিগ্রি কোণ আমাকে অতিক্রম 90 ডিগ্রি। 90 ডিগ্রি। গুড। অর্থাৎ 190। এনে 90টাকে আমরা তো আরো ঘুরবো, এই জন্য আমি বললাম এটা 90 ডিগ্রি, মানে 90-র সাথে কিছু নেই, মানে 1 আছে এখানে। এখান থেকে তুমি আসলা, আবার হাঁটতে থাকলা, ওই সামনের দিকে আগাইতে থাকলা, আগাইতে আগাইতে তুমি আসলা x অক্ষের উপরে, তখন তো আরো 190 আসলো, তাই না? তাহলে এটা কত? 290। এই দাগের উপরে আসতে হইলে আমার 290। এইখান থেকে যদি আমি এইখানে আসি তাহলে কি 390। তাহলে এখানে ছিল কিন্তু 1, 190 মানে 1 ছিল, আমি বললাম। এখানে আস্তে আস্তে কত হলো? 390। এইখানে কিন্তু 1, এখানে 3, 270। তাই না? 270 মানে কি 390, 3 × 90। জি স্যার। আচ্ছা, এখান থেকে আবার ঘুরতে ঘুরতে আমি এই রেখায় আসলাম, তাহলে 4 × 90। এইখানে আসলে 5 × 90, তাহলে আমি পেয়ে গেলাম এরপরেরটা হলো 5। এইখান থেকে ঘুরতে 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 যদি আবার এইখানে আসি, 5-এর পরে 6, 6-এর পরে 7, 3-এর পরে কিন্তু 7 এসে গেল। আবার এখান থেকে যদি আবার ঘুরে ঘুরে তুমি এখানে যাও, তাহলে আসা যাবে কত? 9। আবার এখান থেকে যদি আস্তে 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 এখানে আসো, তাহলে হবে 11। এবার তুমি দেখো, আমি যে পাচ্ছিলাম সংখ্যাগুলো পাচ্ছি, প্রথমে পাইলাম 1,
আমার তো y অক্ষে পৌঁছার জন্য, এরপরে 3, এরপরে 5, এরপরে 7, এরপরে 9, এরপরে 11। তাহলে আমি যদি একই মানে ধারাবাহিকভাবে লিখতে থাকি তাহলে 1, 3, 5, 7, 9, এই সংখ্যাগুলো পেয়েছি আমরা, তাই না? সহগগুলা পাই কার? π/2 এর সহগ, কিন্তু π/2 এর সহগ কত পাচ্ছি আমরা? 1, 3, 5, 7, 9, 11। তোমাদের ওই যে এসএসসি তে ছিল না একটা তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি, মনে আছে? এরকম এই জিনিসগুলো পড়ছো কিনা? তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি। তাহলে এই তালিকা পদ্ধতি হলো যেটা আমরা লিখলাম এখন, 1 2 3 ডট ডট দিতে থাকলাম, এটা হলো তালিকা পদ্ধতি। আর সেট গঠন ছিল, আমি এটাকে যদি আমি সেটাকে লিখতে পারি, ইচ্ছা হলে যদি বেজোড় সংখ্যাকে লিখার প্রকাশ করার এটা কি বলো, গাণিতিক বাক্যটা কি? সকল বেজোড় সংখ্যা, ওই যে একটু আগে লিখলাম আমি 2n 2n plus 1. প্লাস 1, এই সংখ্যাগুলোকে যদি আমি সেট গঠনে প্রকাশ করতে চাই তাহলে লিখতে পারবো 2n plus 1। তাহলে n এর মান, আমরা যদি n এর মান বলে দেই n belongs to z, n belongs to z, তুমি এখন n এর মান যেটা নাও, 0 নাও, 1 নাও, 2 নাও, 3 নাও, -1 নাও, -2 নাও, -3 নাও, -4 নাও, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু বিজোড় সংখ্যাটাই পাবে। আর আমার এখানে কিন্তু তাই ছিল, বিজোড় সংখ্যাই কিন্তু ছিল আমাদের। তাইলে 2n আর 2n plus 1, আর তার সাথে ছিল কত? π/2, আমি লিখতেছিলাম π/2, তাহলে ইনটু π/2। এবার আমার সূত্রের প্রমাণ হয়ে গেল। 2 নম্বর সূত্রের প্রমাণ বুঝতে পারছো এখন? cos θ = 0 হলে কেন আমরা 2n plus 1 π/2 লিখি? আর কারো কোনো প্রবলেম আছে বলো? কি বুঝতে পারো নাই? জি স্যার, বুঝতে পেরেছি। গুড। এরপরে দেখো তোমাদের 3 নাম্বার যে সূত্রটা ছিল, tan θ = 0 হলে θ = n π, অর্থাৎ ওই sin আর tan একই হয়ে গেছে। দেখো দুটা কিন্তু একই সূত্র হয়ে গেছে। দুইটা আমাদের একই সূত্র হয়ে গেছে। তাহলে এখানে আমার 3 নাম্বার সূত্র হলো tan θ = 0 হলে θ = n π। θ = 0 হলে, tan θ = 0 হলে θ = n π। তাহলে ওই আগের মতো যদি আমি বলি, tan θ = কি ছিল? tan θ সূত্রটা, tan θ = কত? লম্ব বাই ভূমি ইকুয়াল 0। তার মানে কি? লম্ব ইকুয়াল 0। তাহলে লম্ব যেখানে শূন্য হয়, তাহলে এইটার জন্য তো এই 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 কথার উপরে ভিত্তি করেই তো আমরা সাইনের সূত্রগুলো বের করেছিলাম। সাইনের যে সূত্রের প্রমাণটা, এটা তো আমি এই লম্ব ইকুয়াল 0 ধরেই বের করেছিলাম। তাহলে আমার
ওই সূত্র প্রয়োগ করে, যেহেতু আমি x অক্ষের উপর অবস্থান করতে, তাহলে 0 পাই 1 পাই 2 পাই 3 পাই 4 পাই 5 পাই 6 পাই 7 পাই, তার মানে n পাই সমান n পাই। থিটা সমান হবে আমার n পাই। এই তিনটা সূত্রে আমরা আজকে আলোচনা করলাম। আমরা আর আজকে আলোচনা করব না, আজকে এই পর্যন্তই থাকবে আমাদের। আরেকটা ক্লাসে বাকি তিনটা সূত্র আলোচনা করে আমরা এরপরে অঙ্কে যাব। ঠিক আছে, তাহলে আমরা তিনটা সূত্র আমরা শেষ করে ফেললাম। গুড। তাহলে আজকে আমাদের আমরা এখানেই শেষ করে দিব। তোমাদের কারোর কোনো ইয়া থাকলে বলো, কোনো ডাউট থাকলে বলতে পারো। আমি ক্লাস শেষ করার আগে এই যে সূত্রগুলো আবার দেখালাম। যদি কারোর কোনো মনে করো কোথাও প্রশ্ন থাকে বলতে পারো। আমরা তিনটা সূত্র আলোচনা করলাম, আমরা আর তিনটা সূত্র আলোচনা করব, পরের ক্লাসে আলোচনা করব বাকি তিনটা। বুঝতে পারো না এমন কেউ আছো? আমরা ক্লোজ করে দিলাম, কিন্তু ক্লোজ করে দিলাম। আমরা তোমাদের ইয়াটা নিব, এখন অ্যাটেন্ডেন্সটা নিব, নিয়ে আমরা একটু অপেক্ষা করো, আমরা অ্যাটেন্ডেন্সটা নেই তোমাদের। দেখি তোমাদের উপস্থিতি কেমন। চল্লিশ, খুব বেশি নয়। দেখো তোমরা 70 জন স্টুডেন্ট, 40 জন প্রেজেন্ট, তার মানে 30 জনই কিন্তু অ্যাবসেন্ট। হয়তো লিভ জয়েন মিলাই আরো 5-6 জন থাকতে পারে, 45 জনের মতো হয়তো প্রেজেন্ট আছে তোমরা। ক্লাস কেন করছো না তোমরা? ক্লাস ভালো লাগতেছে না তোমাদের? আমাদের ক্লাস ভালো লাগে না? বাকিরা কেন ক্লাস করে না? ক্লাস না করলে কিন্তু তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আজকে এখানেই শেষ। ওকে, তোমরা লিভ আসসালামু আলাইকুম নিতে স্যার। পারো। ওয়ালাইকুম আসসালাম, লিভ নাও।